আজ আমরা দেখতে চলেছি একটি মজাদার ফ্যান্টাসি হরর মুভির গল্প, যেখানে দেখানো হয় একটি লোক তার সঙ্গীদের সাথে একটি জুয়েলারি শপ লুট করতে এসেছে। কিন্তু তারা সবকিছু লুট করে সেখান থেকে চলে যাওয়ার সময় কিছু সুন্দরী পেতনিদের রূপে পাগল হয়ে তাদের প্রেমে পড়ে যায়। আর সেই সুন্দরী পেতনিরা তাদের বিয়ে করতে চায়। কিন্তু কেন? আর এই সুন্দরী পেতনিদের আসল উদ্দেশ্যই বা কী? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। সুতরাং বুঝতেই পারছেন সিনেমার গল্পটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন মডার্ন যুগের পেতনিকে। সে জঙ্গলের রাস্তা দিয়ে বাইক চালিয়ে আরও দুজন পেতনির সাথে দেখা করতে যাচ্ছে। আর সে জঙ্গলের মধ্যে বাইকটি থামিয়ে একটি ঝোপড়ির মধ্যে যায়। আর তার নাম হলো ইভা। এখানে থাকা দুজন পেতনি একটি কড়াইয়ে কাঠ ফেলে জাদু করছে। তারা জাদু করে জানতে পারে ভবিষ্যতে 3 জন মানুষ আসবে। তাদের মধ্যে একজন ক্রাইস, আরেকজন হবে ইয়েলো স্পঞ্জি, আর শেষজন হবে গ্রিন সোলজার। আর তাদের সাথে থাকবে একজন বাচ্চা ছেলে। সর্বোপরি তাদের কারণেই এই পেতনিদের জন্য একটি ভালো কিছু আসবে। এর পরে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে স্পেনের একটি শহর দেখানো হয়, যেখানে একটি বাজারে ওই লোকগুলোকে দেখা যায় যাদের বিবরণ পেতনিরা করছিল। মানে তারা হলো ক্রাইস, ইয়েলো স্পঞ্জি আর গ্রিন সোলজার। আমরা দেখি তারা ওইসব কস্টিউম পরে দাঁড়িয়ে একটি পরিকল্পনার আওতায় নিজেদের শো করে ভিড় জমাচ্ছে। সেখানে একটি স্বর্ণের দোকান আছে। তখন আমরা দেখতে পাই সেখানকার দুজন কর্মী স্বর্ণের দোকানের ভেতরে প্রবেশ করছে। আর এদিকে স্বর্ণের দোকানের ভেতরে আগে থেকে একটি বাচ্চা বসে রয়েছে। এদের মধ্যে বাইরে যে ক্রাইসের পোশাক পরে রয়েছে তার নাম হলো জোশ। তখন ভেতরে থাকা একটি বাচ্চা ছেলে ফোন করে জোশকে ভেতরে আসতে বলে। জোশ ভেতরে যাওয়ার আগে তার সাথীদের ইশারা করে দেয়। জোশ ভেতরে প্রবেশ করে বাক্স থেকে একটি বন্দুক বের করে এবং গান ফায়ার করতে করতে সবাইকে বলে, সবাই মাটিতে শুয়ে পড়ো। তারপর সে দোকানদারকে বলে দোকানের সকল সোনা গহনা একটি ব্যাগের মধ্যে ভরে তাকে দিয়ে দিতে। ততক্ষণে সেখানে গ্রিন সোলজার মানে জোশের সঙ্গে অ্যান্টনিও সেখানে চলে আসে। সেখানে এসে অ্যান্টনি যখন দেখে একটি বাচ্চা ছেলে ব্যাগে স্বর্ণ ভরছে, তখন অ্যান্টনি জোশকে বলে, তুমি কি তাকে এখানে এনেছ? জোশ বলে হ্যাঁ। তখন অ্যান্টনি বলে, তুমি তাকে কেন এনেছ? তুমি কি জানো না এটা কতটা হাই রিস্কি কাজ? তখন জোশ বলে, সে আমার ছেলে আর সে এখন আমার সাথেই থাকবে, কারণ আমার স্ত্রীর সাথে তালাক হওয়ার পরে আমার ছেলেকে সপ্তাহে মাত্র 2 দিন আমার সঙ্গে রাখতে হবে। কোর্ট এটা রায় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ডাকাতি করার দিনেই তাকে আমার সাথে রাখতে হয়েছে। আর এমনিতেই ডাকাতিটি তো আমার ছেলের জন্যই করতে এসেছি। এরপর তারা সেই স্বর্ণের আংটি ভরা ব্যাগটি তাদের সাথে নিয়ে সেই দোকান থেকে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পুলিশ তাদের উপর ফায়ারিং করতে শুরু করে। আর তারাও পুলিশের উপর ফায়ারিং করতে করতে তাদের গাড়ির দিকে এগিয়ে যায়। কিন্তু তার বন্ধু ভয় পেয়ে তাদের সেখানে রেখে গাড়ি নিয়ে চলে যায়। তাই তারা উপায় না পেয়ে পুলিশের হাত থেকে বাঁচার জন্য তাদের সামনে দিয়ে আসা একটি ট্যাক্সি ড্রাইভারকে বন্দুক দেখিয়ে ট্যাক্সিটিকে থামায় এবং ট্যাক্সি ড্রাইভারকে গান পয়েন্টে রেখে নিজের সঙ্গীদের সাথে লুট করা ব্যাগটি নিয়ে ট্যাক্সিতে করে পালিয়ে যায়। আর সেই ট্যাক্সিতে আগে থেকে একটি প্যাসেঞ্জার বসেছিল। কিন্তু পুলিশ এখনও তাদের পেছনেই লেগে আছে। তাদের পালিয়ে যাওয়া থামানোর জন্য পুলিশ তাদের সামনের রাস্তায় গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাস্তা ব্লক করার চেষ্টা করে। কিন্তু জোশ ট্যাক্সি ড্রাইভারকে গান দিয়ে মারে এবং বলে, পুলিশের গাড়িগুলোর মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে ড্রাইভ করে গাড়িটি নিয়ে যাও। এজন্য ড্রাইভার তার কথা মতো সেই অল্প ফাঁকা জায়গা দিয়ে গাড়িটি খুব স্পিডে নিয়ে যায় এবং পুলিশের গাড়ি দুটিকে ডিস্ট্র্যাক্ট করে তাদের গাড়িটি সেখান দিয়ে বের হয়ে যায়। কিন্তু তাদের অন্য সাথীরা যারা পালাতে পারেনি, পুলিশ তাদেরকে ধরে নিজের কবজায় নিয়ে নেয় আর তাদের জিজ্ঞাসাবাদ করে। সেখানে তারা জানায় তারা একে অপরের আসল নাম কেউই জানে না। আর আমাদের সবার স্বর্ণের দোকানেই দেখা হয়। সেখানে আমরা স্বর্ণ চুরি করার প্ল্যান করি। অন্যদিকে আমরা দেখি গাড়িতে থাকা সকলেই একে অপরের সাথে কথা বলতে শুরু করেছে। এখানে আমরা জানতে পারি জোশের সাথে তার স্ত্রীর ডিভোর্স হওয়ার পর জোশ তার ছেলের কাস্টডি নিতে চাইছে, তাই তার টাকার খুব প্রয়োজন। আর এই যে গ্রিন সোলজার, সে এখন জবলেস, তার কাছেও কোনো কাজ নেই, তাই তারও এখন টাকার দরকার। তারপর গাড়ির ড্রাইভার নিজের ফ্যামিলির কষ্টের কথা তাদের জানায়। আর তখন গাড়িতে থাকা প্যাসেঞ্জারও বলে, আমি একটি কাজের জন্য একটি জায়গায় যাচ্ছিলাম। আর তখন আমরা দেখতে পাই সার্জিওর মা সিলভিয়ার কল আসে। আর সার্জিও তার মাকে বলে দেয়, আমরা একটি জুয়েলারি শপে ডাকাতি করেছি, এখন আমাদের কাছে অনেক সোনা আছে আর পুলিশ আমাদের পিছু করছে। এসব শুনে সার্জিওর মা তার বাবা জোশকে ফোনটি দিতে বলে। তখন জোশ ফোনটি নিলে
সার্জিওর মা রেগে গিয়ে জোশকে বলে, তুমি আমার ছেলেকে দিয়ে ডাকাতি করাচ্ছ, আর এজন্যই কি তুমি আমাদের ছেলেকে সপ্তাহে 2 দিন তোমার কাছে রাখতে চেয়েছ? সিচুয়েশন সামলানোর জন্য জোশ সিলভিয়াকে মিথ্যা কথা বলে যে এরকমটা না, আমরা তো পার্কে খেলা করছি আর সার্জিও তোমার সাথে মজা করছে। এতটুকু বলে সে কলটি কেটে দেয়। জোশ বলে, আমার স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরেও আমার স্ত্রী আমার জীবনের 12টা বাজিয়ে রেখেছে, আর আমার কাছে এত টাকা নেই যে আমি আমার ছেলেকে নিজের হেফাজতে নিতে পারবো, আর তাই আমি এই পরিস্থিতির শিকার হয়ে ডাকাতি করতে এসেছি। এসব শুনে টনি বলে, আমার চাকরি চলে গিয়েছে, আর এজন্য আমার গার্লফ্রেন্ড সবসময় আমাকে উপহাস করে, তাই আমার টাকার প্রয়োজন। আর এদিকে গাড়ির ড্রাইভার ম্যানুয়াল তার ফ্যামিলির কষ্টের কথা সবাইকে জানায়। সবার সমস্যার কথা শুনে এখানে বোঝা যায় তাদের সবথেকে বড় সমস্যা হলো টাকার। এটা বুঝতে পেরে ম্যানুয়াল তাদের সঙ্গ দিতে রাজি হয়ে যায়। আর ঠিক তখনই সার্জিও বলে ওঠে, এই তাড়াহুড়োর মধ্যে আমি আমার স্কুল ব্যাগ জুয়েলারি শপে রেখে এসেছি, আর নোটবুকের প্রথম পেজে মা বাবার নাম লেখা রয়েছে, আর সেই ব্যাগটি পুলিশের হাতে গেলে আমরা সহজেই ধরা পড়ে যাব। তাই তারা পুলিশদের থেকে কিছুটা দূরে পালিয়ে আসার পরেই তারা চিন্তা করে যে আমাদের পুলিশের হাত থেকে বাঁচতে হলে আমাদের অন্য দেশে পালাতে হবে। তাই তারা সবাই মিলে ফ্রান্সে যাওয়ার প্ল্যান বানায়। এদিকে পুলিশ ডাকাতি হওয়া জুয়েলারি শপে সার্জিওর ব্যাগটি পেয়ে যায়। এরপর পুলিশ অফিসার সার্জিওর মা সিলভিয়াকে ডেকে এনে বলে যে তার স্বামী ডাকাতি করেছে এবং তার ছেলেও এই অপরাধে জড়িত। এসব শুনে সিলভিয়া বুঝতে পারে যে সার্জিও ফোনে সত্যি কথাই বলেছিল, তাই সে ঘাবড়ে যায় এবং সে তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য বাইরে চলে যায়। তখন পুলিশ অফিসারদের মনে হয় সিলভিয়া হয়তো তার স্বামীর খবর জানে, এই জন্য এই দুজন পুলিশ সিলভিয়ার পিছু নেয়। অন্যদিকে সিলভিয়া জোশের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, আর পুলিশ অফিসারগুলো সিলভিয়ার গাড়ি ফলো করতে থাকে। এদিকে ট্যাক্সি ড্রাইভার ম্যানুয়েল জোশ ও টনির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে। তারা বলে যে পুলিশ এখনও আমাদের পিছনেই লেগে আছে, আর আমরা যদি এই মেন রাস্তা দিয়ে যাই তাহলে আমরা পুলিশের কাছে ধরা পড়ে যাব, তার থেকে ভালো হবে আমরা রাস্তা চেঞ্জ করি। আর তখনই তারা পুলিশের গাড়ির সাইলেন্ট শুনতে পায়। তাই তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য গাড়িটি রাস্তা থেকে নামিয়ে জঙ্গলের ভেতরের পাহাড়ি রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে শুরু করে। তখন জোশ সেই রাস্তার ধারে দুজন অদ্ভুত মানুষকে দেখতে পায়, আর তারা জোশদের দেখে হাসছে। এদিকে পুলিশ তাদের পিছু করার সময় পুলিশদের গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এদিকে আমরা দেখতে পাই তারা জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যেতে যেতে অন্য অপরিচিত জায়গায় এসে পৌঁছায়। আর সেই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর তারা সেখানে একটি অদ্ভুত পুরনো রেস্টুরেন্ট দেখতে পায়। তখন তারা গাড়িটি থামিয়ে সেই রেস্টুরেন্টের ভেতরে যায়, আর সেই রেস্টুরেন্ট চালানো মহিলার কাছে তারা কিছু খাবার চায়। এসবের মধ্যে ম্যানুয়েল যখন টয়লেটে যায় তখন সে টয়লেটের ফুটোতে কারোর চোখ দেখতে পায়, তাই সে ভয় পেয়ে তখনই সেখান থেকে বেরিয়ে আসে। রেস্টুরেন্টের পরিচালক মহিলাটি তাদের বলে, তোমরা যদি খুব শীঘ্রই ফ্রান্সে পৌঁছাতে চাও তাহলে তোমাদের জুগারমুর্দি গ্রামের ভেতর দিয়ে যেতে হবে। তখন ড্রাইভার বলে, ওই গ্রামটা তো পেতনিদের গ্রাম। তখন সে মহিলাটি বলে, সেরকম কিছুই না, মানুষ শুধু এমনিতে এইসব গল্প শোনায়। আর তখনই সেই মহিলাটির স্বামী সেখানে এসে তাদের কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী মানে সেই মহিলাটি ইশারায় তাকে কোনো কিছু বলতে নিষেধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা জুগারমুর্দি গ্রামের রাস্তা ধরে ফ্রান্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর ম্যানুয়াল বলে, এখান থেকে জুগারমুর্দি গ্রামের সীমানা শুরু হবে, কিন্তু আমার খুব ভয় করছে কারণ সেখানে পেতনিরা থাকে। ম্যানুয়েল তখন তাদের এটাও বলে, যখন আমি রেস্টুরেন্টের টয়লেটে গিয়েছিলাম তখন টয়লেটের ফুটো দিয়ে কারো চোখ দেখতে পেয়েছিলাম, কিন্তু তারা কেউই ম্যানুয়েলের কথা বিশ্বাস করে না এবং ম্যানুয়ালকে চুপচাপ গাড়ি চালিয়ে এগিয়ে যেতে বলে। এই সময় ম্যানুয়াল ভয় ও আতঙ্কের মধ্যে থাকার কারণে তার মনোযোগ অন্য কোথাও থাকে। এজন্য সে সামনে এগিয়ে যেতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। যখন তারা গাড়ি থেকে নেমে সেই মহিলাটিকে দেখে তারা সকলেই ভয় পেয়ে যায়, কারণ এটি সেই মহিলা যে রেস্টুরেন্টে এই রাস্তা ধরে তাদের যেতে বলেছিল। তখন টনি বলে, এটা তো সেই মহিলা যে রেস্টুরেন্টে ছিল, তাহলে সে এখানে কিভাবে এলো? জোশ তার অজান্তেই ভুলবশত মহিলাটির গলায় থাকা ব্যাগটি খুলে দেয়, যার ফলে সেখানে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশ্চর্যজনকভাবে সেই মহিলাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু দূরে দাঁড়িয়ে থাকা সার্জিও বলে, আমি তাকে আকাশে উড়ে যেতে দেখেছি, কিন্তু ম্যানুয়াল বাদে বাকি সকলে এই ঘটনাটি তামাশা মনে করে। এরপর তারা আবার সেখান থেকে রওনা দেয় এবং জোগারমুর্দি গ্রামে প্রবেশ করে। সেখানকার রাস্তাগুলো খুবই নির্জন এবং ভুতুড়ে পরিবেশে ছিল।
কিছু সময় পর গ্রেসি নামক একজন মহিলা এসে তাদের গাড়ি থামিয়ে তাদেরকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বলে। তারা ভয়ে থাকা সত্ত্বেও সে মহিলাটিকে তাদের গাড়িতে উঠিয়ে নেয় এবং তার বাড়ি পর্যন্ত তাকে পৌঁছে দেয়। কিন্তু গ্রেসির বাসাটা ছিল খুব নির্জন আর ভুতুড়ে। তখন গ্রেসি তাদের বলে বাড়ির ভেতরে প্রবেশ করতে। আর তখনই গ্রেসির মেয়ে ইভা সেখানে চলে আসে। ইভাকে দেখে জোশ ও টনির মনে অন্যরকম অনুভূতি কাজ করে, কিন্তু সার্জিওকে সেখানে দেখা যায় না। তাই তারা সকলেই বাড়ির ভেতরে সার্জিওকে খুঁজতে যায়। আর বাড়ির ভেতরের ঘরগুলো দেখতে খুবই ভয়ানক ও ভীতিকর ছিল। সার্জিওকে খুঁজতে খুঁজতে তারা এমন একটি ঘরে পৌঁছে যায় যেখানে ম্যারি সার্জিওকে একটি চুলার ভেতরে ঢুকিয়ে রান্না করার জন্য তৈরি করছিল। আর এটা দেখে জোশ সঙ্গে সঙ্গে তার ছেলেকে ও তার সাথীদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর গাড়ি নিয়ে তারা সেখান থেকে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাদের মনে পড়ে তাদের লুট করা সেই স্বর্ণের আংটি ভরা ব্যাগটি সেই বাংলোতে রেখে চলে এসেছে। এজন্য তারা সেই ব্যাগটি নিয়ে আসার জন্য আবার সেই বাংলোতে ফিরে যায়। বাংলোতে পৌঁছে ম্যানুয়েল ও সার্জিও গাড়ির মধ্যেই থেকে যায়। অন্যদিকে জোশ ও টনি লুকিয়ে লুকিয়ে বাংলোর ভেতরে প্রবেশ করে। বাংলোর মধ্যে একটি ঘরে ইভা নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য আজব কিছু কাজ করছে। আর ইভাকে এই অবস্থায় দেখে টনি ও জোশের মনে অন্যরকম অনুভূতি কাজ করে। আর তারা যে কাজের উদ্দেশ্যে এসেছে সেটা ভুলেই যাচ্ছিল। কিন্তু জোশ নিজেকে সামলে নেয় আর টনিকে সাথে নিয়ে তাদের ব্যাগ খুঁজতে খুঁজতে ম্যারির ঘরে পৌঁছে যায়। সেখানে গ্রেসি আর ম্যারি সাপ এবং ব্যাঙের সাথে কিছু একটা করছে। জোশ সামনের দরজা দিয়ে হামাগুড়ি দিতে দিতে ঘরের ভেতরে যায় আর কাঠের নিচ থেকে তাদের সেই ব্যাগটি টানতে শুরু করে, যার ফলে কাঠগুলো হুড়মুড়িয়ে পড়ে যায়। আর সেই শব্দ শুনে গ্রেসি জোশকে দেখতে পায়। আর তখনই পেছন থেকে টনি ম্যারি ও গ্রেসিকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন গ্রেসি তাদের দুজনকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। আর এই সুযোগে ম্যারি নকল ধারালো লোহার দাঁত লাগিয়ে টনির উপর আক্রমণ করে তার হাত কামড়ে দেয়। তখনই গ্রেসিও সুযোগ বুঝে জোশের উপর ছুরি দিয়ে আক্রমণ করে তাকে মারার চেষ্টা করে। কিন্তু জোশ তার থেকে বেঁচে উল্টো ছুরিটি গ্রেসির গলাতেই লাগিয়ে ধরে। বাঁচার জন্য গ্রেসি জোশকে ধাক্কা মেরে দেওয়ালের উপরে উঠে বসে। টনি সেই দুই পেতনির উপর গুলি চালায়, কিন্তু তারা দেয়াল দিয়ে চড়ে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। এদিকে বাইরে ইভা তাদের গাড়িতে অ্যাটাক করে বসে। এটা দেখে ম্যানুয়েল ও সার্জিও ভয় পেয়ে যায়। আর ম্যানুয়েল গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের গাড়িটি একটি গাছের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাঁচার জন্য ম্যানুয়েল ও সার্জিও গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালাতে লাগে। তারপর সে পেতনি ম্যানুয়েলের ফ্যামিলি ফটোগুলোর উপর জাদু করে ফটোগুলো উল্টে দেয়, যার কারণে ম্যানুয়েল সেখানেই বাঁকা হয়ে পড়ে যায়। কিন্তু সার্জিও সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে জোশ ও টনি ওই পেতনিদের ঘর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রেসি ও ম্যারি তাদেরকে ধরে ফেলে। আর তাদের কাঁধে বসে দুজনের লম্বা জিহবা তাদের মুখে প্রবেশ করাতে থাকে। পরবর্তী দৃশ্যে সিলভিয়াকে দেখানো হয়। সে জোশের পিছু করতে করতে ম্যারির রেস্টুরেন্টে চলে আসে। ততক্ষণে ম্যারিও সেখানে চলে আসে। তখন সিলভিয়া তাদের জোশ ও সার্জিওর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ম্যারি তাকে কিছুই বলে না। এরপর সিলভিয়া যখন টয়লেটে যায় তখন টয়লেটের ভেতর থেকে একটি হাত বেরিয়ে তার দিকে এগিয়ে যায়, কিন্তু সিলভিয়া হাতটি এখনও দেখেনি। তখনই ম্যারির হাজব্যান্ড দরজায় নক করে, যার কারণে সে হাতটি আবার ভেতরে চলে যায়। ম্যারির হাজব্যান্ড সিলভিয়ার থেকে একটি সিগারেটের বিনিময়ে সে সিলভিয়াকে বলে জোশ এবং সার্জিও জুগারমুদির গ্রামে গিয়েছে। পরবর্তী সিনে আবার সে বাংলো দৃশ্য দেখানো হয়, যেখানে সেই পেতনিরা একটি জমকালো ভোজনের আয়োজন করেছে। এই জমকালো ভোজনের আয়োজনে পেতনিরা জোশ, টনি, ম্যানুয়েল ও আরও একটি মানুষকে খেতে যাচ্ছে। এজন্য গ্রেসি তার সকল পেতনি বন্ধুবান্ধবদের এই জমকালো ভোজনে আসার জন্য আমন্ত্রণ করে। ওদিকে বেঁচে পালানো সার্জিও রাস্তায় পৌঁছে যায় এবং সে সাহায্যের জন্য রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলোকে থামানোর চেষ্টা করে। এর মধ্যেই তার মা সিলভিয়া সেই রাস্তা দিয়ে যায়, কিন্তু সিলভিয়া কিছু একটা খোঁজার কারণে তার ছেলে পাশ দিয়ে গেলেও সে সার্জিওকে দেখতে পায় না। এরপর সার্জিও পরের গাড়িটি থামানোর চেষ্টা করে। এবার গাড়িটিও থামে, কিন্তু এই গাড়িটি ছিল ম্যারির গাড়ি। আর সার্জিও জানে না যে এটি ম্যারির গাড়ি, তাই সে সাহায্যের জন্য গাড়িটির কাছে যায়। তখন ম্যারির হাজব্যান্ড গাড়ি থেকে নেমে সার্জিওকে জোর করে ধরে গাড়িতে নিয়ে আসে আর তার সঙ্গে করে তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে ইভা খাওয়ার আগে ডাইনিং টেবিলে ড্রাইভারের উপর অত্যাচার করতে থাকে। এরকম অত্যাচার দেখে জোশ এবং তার সাথীরা খুবই ভয় পেয়ে যায়। ততক্ষণে সেখানে পেতনি অতিথিরা সেই পার্টিতে আসতে শুরু করেছে। অন্যদিকে সার্জিওকে যে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে সেটা সিলভিয়া দেখে ফেলে আর সে সেই গাড়িটির পিছু করতে লাগে। এসবের মধ্যে সিলভিয়াকে পিছু করা পুলিশের গাড়িটিও তাদের পিছু করতে লাগে। শেষমেশ পেতনিদের বাংলোর সামনে পৌঁছে
সিলভিয়ার সাথে 2 পুলিশ অফিসারের দেখা হয়। এরপর এরা 3 জন গোপন রাস্তা দিয়ে বাংলোর ভেতরে ঢুকে পড়ে। এদিকে ঘরের ভেতরে জোশ টেবিল থেকে একটি ছুরি তুলে নেয় আর লুকিয়ে সেটা দিয়ে টনির হাতের বাঁধা দড়িটি কাটার চেষ্টা করে। ততক্ষণে ম্যারি ও সার্জিউকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর পেতনিদের খাওয়ানোর জন্য সার্জিউকেও প্রস্তুত করার জন্য ভেতরে নিয়ে যায়। এদিকে সিলভিয়া পুলিশ অফিসারগুলোর সাথে সে ঘরের ছাদের উপর থেকে পেতনিদের ডিনার পার্টির প্রস্তুতি দেখছিল, যেখানে গ্রেসি উপস্থিত সকল পেতনিদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে, এই আংটিগুলোর মধ্যে মানুষের দুঃখ কষ্ট আর যন্ত্রণার স্মৃতি রয়েছে, আর এগুলো ব্যবহার করে আমরা আমাদের পেতনিদের যজ্ঞ সম্পন্ন করব, যেটার মাধ্যমে আমাদের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে আর এই দুনিয়াতে শুধুই আমাদের পেতনিরা রাজত্ব করবে। আর ঠিক তখনই ছাদ ভেঙে উপর থেকে সিলভিয়া ও 2 পুলিশ ডিনারের টেবিলের উপর পড়ে যায়। এটা দেখে ইভা সহ সকল পেতনিরা তাদের উপর রেগে গিয়ে উড়ে উড়ে তাদের উপর হামলা শুরু করে। ততক্ষণে জোশ ছুরি দিয়ে হাতের রশি সম্পূর্ণভাবে কেটে ফেলে এবং টনি ও জোশ দুজনেই মুক্ত হয়ে যায়। এরপর তারা ম্যানুয়ালকেও মুক্ত করে নেয় আর সকলে মিলে পেতনিদের সাথে লড়াই শুরু করে। এই লড়াইয়ের মধ্যে গ্রেসি তাদের থেকে স্বর্ণের আংটি ভরা ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এর মধ্যেই টনির সঙ্গীদের সাথে পুলিশ অফিসাররা যুক্ত হয়ে পেতনিদের সাথে প্রচণ্ড লড়াই করতে থাকে, কিন্তু পেতনিদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা সিলভিয়াকে ধরে ফেলে আর জোশ ও তার সঙ্গীরা পেতনিদের সাথে পেরে ওঠে না। তাই জোশ আংটির ব্যাগটি নিয়ে সুযোগ বুঝে টনি ও ম্যানুয়ালকে সাথে করে সেখান থেকে পালিয়ে যায় আর পেতনিরা তাদের পিছু করতে থাকে এবং তারা 3 জনে একটি ঘরের ভেতরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়, কিন্তু পেতনিরা সেই দরজাটি ভেঙে ফেলে। এজন্য তারা আবার সেখান থেকে পালাতে শুরু করে। পরবর্তী সিনে সিলভিয়াকে দেখানো হয়, যেখানে গ্রেসি ও বাকি পেতনিরা মিলে সিলভিয়াকে পেতনি বানানোর জন্য ব্যাঙের রক্ত খাওয়াচ্ছিল আর সেই মানুষটির কান কেটে সিলভিয়াকে আগে খাইয়ে দেয়। এরপর যখন সিলভিয়া তার চোখ খুলে তখন আমরা দেখতে পাই সেও এখন পেতনিতে পরিণত হয়েছে। অন্যদিকে তারা 3 জন পালাতে গিয়ে ইভা জোশকে ধরে ফেলে এবং তার ঘরে নিয়ে যায়, কারণ সে জোশের প্রেমে পড়ে গিয়েছিল। তাই সেখান থেকে বাইরে যাওয়ার জন্য জোশকে অন্য একটি রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু জোশ ইভাকে বলে, আমার বাচ্চা এবং আমার সঙ্গীদের কি হবে? এটা শুনে ইভা তার উপর প্রচণ্ড রেগে যায় আর বলে, আমি তোমার জন্য আমার ফ্যামিলির সাথে বিশ্বাসঘাতকতা করেছি আর তুমি আমার জন্য তোমার ফ্যামিলিকে ছাড়তে পারবে না। তখন জোশ বলে না। ইভা তখন জোশকে একটি ঘুষি মেরে বিল্ডিং থেকে ফেলে দেয়। অন্যদিকে ব্যাগ নিয়ে পালাতে থাকা টনি ও ম্যানুয়ালকে এখনও পর্যন্ত পেতনিরা তাদের পিছু করতে থাকে। আর এদিকে ইভা তার একাকিত্ব জীবনে অনেক উদাস হয়ে পড়ে। তাই সে ঠিক করে ফেলে যে বাকি জীবনটা সে জোশের সঙ্গেই কাটাবে। এজন্য ইভা তার কাছে গিয়ে বলে, হয় আমি তোমার জীবনে থাকব, নয়তো কেউ তোমার জীবনে থাকতে পারবে না। আর জোশও ইভাকে পছন্দ করে, তাই সে সেখানে ইভাকে প্রপোজ করে এবং তাকে কিস করে। প্রথমবারের মতো ইভা এমনটা অনুভব করার কারণে সে মেঝেতে পড়ে যায় এবং তার খিঁচুনি শুরু হয়ে যায়, যার ফলে সেখানকার দেওয়ালগুলো ভাঙতে শুরু করে। তখন দেয়ালের একটি সুড়ঙ্গ দিয়ে জোশ ভেতরে ঢুকে যায় আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এটি সেই বাংলোর গোপন রাস্তা, যেটি রেস্টুরেন্ট পর্যন্ত গিয়েছে। কিছু দূর হেঁটে যাওয়ার পরে জোশ রেস্টুরেন্টের সেই টয়লেটের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে টয়লেটের ফুটো দিয়ে চোখ দেখা গিয়েছিল। সেই জায়গায় পৌঁছে জোশ আলমারিতে অদ্ভুত দেখতে লুইস নামের একজন ব্যক্তিকে দেখতে পায়। সে লোকটি জোশকে বলে সে ইভার ভাই, তাই পেতনিরা তাকে 15 বছর ধরে এখানে বন্দি করে রেখেছে। শুধু ইভাই মাঝে মধ্যে লুকিয়ে তার সাথে দেখা করতে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইভাকে সকল পেতনিরা মিলে অভিশাপ দিচ্ছে, কারণ সে একজন মানুষের সাথে প্রেমে পড়েছে এবং নিজের ফ্যামিলির সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু ইভা এসব কোনো কথাই কান দেয় না। এদিকে ইভার ভাই জোশকে জানায়, এই পেতনিরা একটি যজ্ঞ করার উদ্দেশ্যে তোমার ছেলেও বাকি সবাইকে বলি দেওয়ার জন্য একটি প্রধান গুহার মধ্যে নিয়ে যাচ্ছে। এটা শুনে জোশ লুইসের শিকল খুলে দেয়। পরবর্তী সিনে দেখানো হয় সকল পেতনিরা একটি বড় গুহায় একত্রিত হয়েছে, যেখানে জোশের সঙ্গীদের এবং পুলিশ অফিসারদের বলি দেওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে। সেখানে পেতনিদের প্রধান সকলকে উদ্দেশ্য করে বলে, সময় চলে এসেছে মানুষদের উপর প্রতিশোধ নেওয়ার। এদিকে লুইস যখন জোশকে সেই গুহা পর্যন্ত নিয়ে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় এক জায়গায় ইভাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তখন ইভা জোশকে বলে, তোমাকে ভালোবাসার অপরাধে আমার মা ও অন্যান্য পেতনিরা আমাকে এখানে বেঁধে রেখেছে। কিন্তু জোশ আর কোনো রিস্ক নিতে চাচ্ছিল না, তাই সে ইভাকে সে অবস্থাতে ফেলে রেখে লুইসকে সাথে নিয়ে সামনে এগিয়ে যায়। এসবের মধ্যে গ্রেসি এবং বাকি পেতনিরা মন্ত্র পড়া শুরু করে দেয়। যজ্ঞ সম্পন্ন করার জন্য
সার্জিউকে প্রস্তুত করে সেখানে নিয়ে আসা হয়। তখন সিলভিয়া সার্জিউকে সেখানে নিয়ে এসে একটি উঁচা মাচাঙে থাকা একটি বড় প্লেটের মধ্যে রাখে, কারণ সিলভিয়া এখন পেতনিতে পরিণত হয়েছে। শেষমেশ বলি নেওয়ার জন্য পেতনিদের দৈত্যাকৃতির দেবী সেখানে আসে। এ সময় জোশ আর লুইসও সেখানে পৌঁছে যায়। তখন সেই দৈত্যাকৃতির পেতনি সার্জিউকে প্লেট থেকে তুলে খেয়ে নেয়, কিন্তু সার্জিউ তার পেটের মধ্যে গিয়ে নিচের দিক দিয়ে বেরিয়ে আসে। এটা দেখে গ্রেসি সার্জিউকে তুলে বলে এই ছেলেটির আবার জন্ম হয়েছে, আর সে নিরাপদ ও সুস্থভাবে বের হয়ে এসেছে। এর মানে হলো এই ছেলেই হলো এই পৃথিবীর একমাত্র পুরুষ, যার উপরে আমরা পেতনিরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, এবং আমাদের ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে এই ছেলেই আমাদের সাহায্য করবে। এর মধ্যে সেই পেতনি উপরে থাকা জোশকে দেখতে পায়, আর ঠিক তখনই সেই দৈত্যাকৃতির পেতনি জোশকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। জোশ তার হাত থেকে বাঁচার জন্য আবার ভেতরের দিকে পালিয়ে যায়, যেখানে সে ইভাকে দেখতে পায়। কিন্তু ততক্ষণে সেই পেতনি লুইসকে ধরে ফেলে, আর দেখতে দেখতে সেই দৈত্য পেতনিটি লুইসকে খেয়ে ফেলে। এটা দেখে ইভা জোশকে বলে, আমি এই পেতনির দুর্বলতা জানি, কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস করতে হবে। তখন ইভা জোশকে বোঝানোর চেষ্টা করে, আর ততক্ষণে সেই দৈত্যাকৃতি পেতনি জোশকে তুলে নিয়ে খেতেই যাচ্ছিল। তখন ইভা জোশকে বলে, তোমাকে কিছু সময়ের জন্য তার মনোযোগ পরিবর্তন করতে হবে, আর তার মাথা নিচের দিকে করতে হবে। আর জোশ ঠিক এমনটাই করে। তখন ইভা উপর থেকে দৈত্যের মাথায় লাফিয়ে পড়ে, যার ফলে জোশ দৈত্যের হাত থেকে ছুটে নিচে পড়ে যায়। এরপর ইভা সেই পেতনির মাথায় থাকা রশির পাগড়ি খুলতে লাগে, যার ফলে সেই পেতনি বিরক্ত হয়ে চিৎকার শুরু করে। শেষমেশ ইভা তার মাথার পাগড়িটি সম্পূর্ণভাবে খুলে ফেলে, আর সেই পাগড়িটি পেতনি দেবীর দুর্বলতা ছিল, যার কারণে পাগড়িটির সাথে সাথে দৈত্যাকৃতির পেতনিটিও নিচে লুটিয়ে পড়ে, আর তার মুখের ভেতর থেকে লুইস সুস্থভাবে বাইরে বেরিয়ে আসে। ওই দৈত্যাকৃত পেতনিটি মাটিতে পড়ে যাওয়ার কারণে সেখানে থাকা সবাই দৌড়ানো শুরু করে দেয়, কিন্তু সেই পেতনি আবারও উঠে দাঁড়ায় এবং ম্যারিকে তার পা দিয়ে পিষে দেয়। এরপর সেই পেতনি ভিড়ের মধ্য দিয়ে কোনোরকমভাবে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সকলের বাঁধন খুলে যাওয়ার কারণে টনি, ম্যানুয়াল এবং পুলিশ অফিসাররা সকলেই সেই পেতনিদের সাথে লড়াই করতে থাকে। আর জোশ তার ছেলে সার্জিউকে গ্রেসির কাছ থেকে তার কাছে আসতে বলে। এ সময় জোশের সঙ্গীরাও পুলিশ অফিসাররা পেতনিদের সাথে জীবন বাজি রেখে লড়াই করতে থাকে। তখন ইভা সেখানে এসে তার মা গ্রেসির কাছ থেকে সার্জিউকে ছিনিয়ে নেয়, আর একটি ঘুষি মেরে গ্রেসিকে দূরে সরিয়ে দেয়। এখন পেতনি মা ও মেয়ের মধ্যে তুমুল ঝগড়া ও মারামারি শুরু হয়ে যায়। দুজনে উড়ে উড়ে একে অপরকে মারে। ওদিকে পেতনিরা জোশ, ম্যানুয়াল, টনি ও পুলিশ অফিসারদের ঘিরে ফেলে তাদেরকে খামচি দেওয়ার চেষ্টা করে। এসবের মধ্যে পেতনিতে পরিণত হওয়া সিলভিয়া রেগে গিয়ে তার হাজব্যান্ড জোশের মাথা পাথরের সাথে ঠুকতে থাকে, কিন্তু ঠিক তখনই লুইস সেখানে চলে আসে এবং সিলভিয়ার মাথায় গামলা দিয়ে আঘাত করে জোশকে তার কাছ থেকে বাঁচিয়ে নেয়। এদিকে ইভা গ্রেসির জাদুর লাঠি ভেঙে দেয়, যার কারণে গ্রেসি তার শক্তি হারিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। তার অজ্ঞান হয়ে যাওয়ার কারণে সকল পেতনিরা তাদের নিজেদের মাথায় হাত দিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এটা দেখে জোশ ও তার সাথীরা সহ সকলেই গুহা থেকে বাইরে বের হয়ে পালাতে লাগে, আর পেতনিরাও তাদের পিছু করতে লাগে। পরের সিনে আমাদের 1 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জোশ ও ইভা একসাথে সার্জিওর ম্যাজিক শো দেখছিল। সার্জিও একটি মেয়েকে একটি বক্সের মধ্যে রেখে বক্সটির দরজা বন্ধ করে দেয় এবং মেয়েটিকে সত্যিকারের মাঝ বরাবর কেটে ফেলে। এটা দেখে অর্ধেক মানুষ ভয় পেয়ে থিয়েটার থেকে পালিয়ে যায়, কিন্তু সার্জিও যখন এই বক্সটি আবার খুলে তখন সেই মেয়েটি রক্তমাখা কাপড়ে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। এটা দেখে বোঝা যায় যে সার্জিওর মধ্যেও এখন পেতনিদের শয়তানি শক্তি চলে এসেছে। সেখানে আমরা দেখতে পাই থিয়েটারের পিছনের সিটে বসে রয়েছে ম্যারি, গ্রেসি এবং সিলভিয়া। সেখানে গ্রেসি বলে, আমি এদের কাউকে ভালো থাকতে দিব না। এই কথার সাথে সাথেই এই ফ্যান্টাসি হরর মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।